বাড়ির ড্রয়িং রুমে থমথমে নিস্তব্ধতা, অথচ হওয়ার কথা ছিল রণক্ষেত্র। একদিকে অরণ্যকে ব্যান্ডেজ করা পা নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে, অন্যদিকে সূর্য সকাল থেকে নিখোঁজ। সারা রাত 104 ডিগ্রি জ্বরে ছটফট করে ভোরের আলো ফোটার আগে সে কোথায় হাওয়া হয়ে গেল কেউ জানে না। ছেলের চিন্তায় সুরাইয়া বারবার মূর্ছা যাওয়ার জোগাড়। অরণ্য কাচুমাচু মুখ করে নিচের দিকে তাকিয়ে বসে আছে, তবে তার চোখ দুটো স্থির নেই। মাঝে মধ্যেই আর চোখের সামনের সোফায় বসা মোহনীয় রমণীটির দিকে তাকাচ্ছে আর ঢোক গিলছে। এই তবে সেই মিস আমেরিকা যার কথা শুধু ফোনেই শুনেছে। সায়রা ভ্রুকুচকে রাখি চোখে তাকিয়ে আছে অরণ্যের দিকে। অরণ্যের মনে হচ্ছে সায়রার চোখ দুটো যেন চিৎকার করে বলছে, এখনই যদি সবাইকে বলে দিই সে রাতের চোর তুই ছিলি, তবে যারা এখন তোকে নিয়ে আধিক্ষেতা করছে তারাই লাথি মেরে তোর বাকি ঠ্যাংটাও চিরতরে ভেঙে দেবে। ফুপি দিলারা বেগম গম্ভীর মুখে বসে আছেন। তিনি মাত্রই ফিরেছেন। রোকাইয়ার বিয়ের দিন শ্বশুরবাড়িতে এমার্জেন্সি কারণে যেতে হয়েছিল বলে বিয়েতে থাকতে পারেননি। একে তো ভাগ্নির বিয়েতে উপস্থিত হতে পারেনি, তার উপর ফিরে এসে তিনি যা দেখছেন তাতে তার মাথা ঘোরার উপক্রম। এক ভাইপো পা ভেঙে বসে আছে, আর এক ভাইপো জ্বর নিয়ে নিরুদ্দেশ, আর আদরের ভাইজি অনু সেরাকে হোস্টেলে চলে গেছে। সবশেষে বোনাস হিসেবে হাসপাতালে বসে এক অদ্ভুত বিয়ের খবর। সব মিলিয়ে দিলারা বেগমের মাথা তখন বনবন করে ঘুরছে। দিলারা বেগম কড়া গলায় বললেন, তোরা সবাই মিলে বাড়িতে সার্কাস শুরু করেছিস নাকি? একজন ঘর ছেড়ে তো একজন হাসপাতাল থেকে ব্যান্ডেজ নিয়ে ফেরে, আর সূর্যটা গেল কোথায়? অরণ্য আমতা আমতা করে বলল, ফুপি আসলে দোষ তো আমার না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে যদি পাপি ছিলে যায় তবে সেটা অভিকর্ষ বলের দোষ বলো? সায়রার অতি বিরক্ত চাহনি দেখে দিলারা বেগম সায়রার দিকে ফিরলেন। সায়রা, তুমি ওর দিকে ওভাবে বাঘের মতো তাকিয়ে আছিস কেন? সায়রা, তুই ওর দিকে ওভাবে বাঘের মতো তাকিয়ে আছিস কেন? ও হচ্ছে অরণ্য অনুর বড় ভাই, তোর থেকে মাস ছয়েকের ছোট হবে বড়জোর, সম্পর্কে তোর ছোট ভাই হয়। কথাটা শোনা মাত্রই অরণ্যের মুখটা আপনা আপনি শুটকি মাছের মতো চুপসে গেল। একজন সুন্দরী মেয়ে কিনা বয়সে তার বড় হবে, এ এক অসম্ভব অবিচার। সে তড়িঘড়ি করে প্রতিবাদ জানিয়ে বলল, ফুপি আমার মনে হয় বয়সের অঙ্কটা তুমি গুলিয়ে ফেলছো। কারেকশনটা হলো আমি ছোট না, আমিই বড় হব। দিলারা বেগম চিন্তিত মুখে বললেন, কই না তো, ঠিকই বলেছি আমি। আমেরিকার কাগজপত্রের সব কাগজ যখন রেডি করছিলাম তখন সায়রা আমার পেটে ছিল, আর আমি যখন আমেরিকায় পাড়ি দিই তখন তোর মা তোকে কনসিভ করেছিল। সো ওই বড়। সায়রার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। অরণ্যের ফ্যাকাশে মুখটা দেখে সে হাসি চেপে রেখে মিষ্টি করে বলল, কেমন আছো ছোট ভাইয়া? অরণ্য রাগে গড়গড় করতে করতে বিড়বিড় করলো, আই এম নট ইউর ছোট ভাইয়া, মিস আমেরিকা। আরে কি বলো ছোট ভাইয়া, আমার খুব শখ ছিল আমার দুটো ছোট ভাই থাকবে, আর আমি হব বড় আপু। দেখেছো আমার শখ পূরণ হয়ে গেছে। অরণ্য তিতকুটে মুখে পাশ ফিরে বসে রইল। রাতের অন্ধকারে দেখা সেই হালকা ক্রাশটা এখন বাস হয়ে তার পিছনে বিচ্ছে। সুন্দরী মেয়ের কাছ থেকে ভাইয়া ডাক শোনা যে কোনো ছেলের কাছেই মৃত্যু সম যন্ত্রণার। ঠিক এই অস্বস্তিকর মুহূর্তেই বাড়ির সামনে বিকট শব্দে গাড়ির হর্ন বেজে উঠল। ড্রয়িং রুমের সবাই চমকে উঠে দরজার দিকে তাকালো। এই অসময়ে কে এলো? সবার চোখ দরজার দিকে নিবদ্ধ। সবার মনে তখন একটাই প্রশ্ন, সূর্যকে ফিরল? গাড়িটা বাড়ির সামনে থামতেই অনুর মনে হলো হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গেছে। সে এখনো বুকের উপর হাত দুটো আড়াআড়ি করে ধরে থম মেরে বসে আছে। রাগে লজ্জায় অনুর ইচ্ছে করছে পাশে বসা এই ভদ্রবেশী অভদ্র লোকটার সব পোশাক খুলে ফেলে ওকেও একইভাবে বসিয়ে রাখতে, আর আয়েশ করে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলতে, দেখ এখন কেমন লাগে বজ্জাত, এবার বোঝো ওড়না কেড়ে নেওয়ার জ্বালা। সূর্য হঠাৎ হাতটা অনুর দিকে বাড়িয়ে দিতেই অনু বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে দাঁত কিরমির করে বলল, আমি আপনার হাত চেপে দিতে পারবো না, হাত সরান। সূর্য ভ্রু কুঁচকে একবার নিজের হাতের দিকে আর একবার অনুর দিকে তাকালো। তারপর বিনা নোটিসে অনুর মাথায় এক গাঁটটা মেরে বলল, বলো, তোর ওড়না দিতে বলছি, হাত চাপতে না, নে ধর এটা। অনু মাথায় হাত ডলতে ডলতে রাগি চোখে তাকিয়ে সূর্যের হাত থেকে ওড়নাটা নিতে শুরু করলো। মুখে তার বিরামহীন হাজারো গালি বিড়বিড় করে চলছে। ওড়নাটা তার হাতে এমনভাবে পেঁচিয়ে আছে যে খুলতে গিয়ে আরো বিরক্ত হয়ে উঠল সে। এত প্যাচ কে দেয় ভাই? অনু মনে মনে একটা ব্লু প্রিন্ট তৈরি করে রেখেছিল, গাড়ির লক খুলতে এসে দৌড়ে পালাবে। হলোও তাই। সূর্য লক খুলতেই অনু চিতার বেগে গাড়ি থেকে নেমে দৌড় দিল, কিন্তু শেষ রক্ষা হলো না। দুই কদম যেতেই সূর্যের শক্ত হাতের কবলে সে বন্দী হলো। ছটফট করা অনুকে
সূর্য আবারও আলুর বস্তার মতো কাঁধে তুলে নিয়ে বাড়ির ভেতরে হাঁটা দিল। অনু চিৎকার করে আকাশ পাতাল মাথায় তুলল। কথায় কথায় কাঁধে তুলছেন কেন বাজে লোক? নামান আমাকে, আমি হেঁটে যেতে পারবো। বাড়িতে সবাই আছে, বড়রা দেখলে কি বলবে? নামান বলছি। সূর্য দাঁত কিরমির করে বলল, চুপ, একদম চুপ। সূর্য যখন অনুকে কাঁধ দিয়ে ড্রয়িং রুমে ঢুকলো, উপস্থিত সবার চোখ তখন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কাল সারা রাত যে ছেলে জ্বরের ঘরে বেহুশ ছিল, সে আজ সাত সকালে হোস্টেলে গিয়ে অনুকে পাকড়াও করে কাঁধে তুলে বাড়ি নিয়ে এসেছে। এই দৃশ্য অবিশ্বাস্য। দাদু চশমাটা নাকের ডগায় নামিয়ে অবাক বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন, এসব কি করছো দাদু ভাই? মেয়েটাকে নামাও। সূর্য নির্বিকার গলায় উত্তর দিল, বউ সোজা করছি দাদু। চায়ের কাপে চুমুক দিতে যাওয়া আমজাদ হোসেন এমন কথায় বিষম খেয়ে বিকট শব্দে কেসে উঠলেন। বাড়ির বাকিরাও হতভম্ব। বলে কি এই ছেলে? অনু তখন হাত পা ছুঁড়ে চিৎকার করছে, দাদু আমাকে বাঁচাও প্লিজ, এই লোকের মাথার সব তার ছিঁড়ে গেছে। হোস্টেলে পুলিশ নিয়ে গিয়ে ও যা তা করেছে, আমাকে নামাতে বলো দাদু। তোকে না চুপ থাকতে বলেছি, বেশি পকর পকর করলে এবার একটা আছাড় দিব। সূর্যের ধমকে অনু কিছুটা দমে গেল। পেছন থেকে কাকিমণি আতকে উঠে বললেন, সূর্য নামা ওকে, কি শুরু করলি এসব? রুমের ভেতরে গিয়েই নামাবো। বড়মার কথা বলার ভাষা হারিয়ে শুধু তাকিয়ে আছেন। কারো কথার তোয়াক্কা না করে সূর্য সিঁড়ির দিকে পা বাড়ালো। তবে যাওয়ার আগে সবাইকে অবাক করে দিয়ে বলে গেল, খবরদার আমার রুমের আশেপাশে গিয়ে মাছির মতো কেউ ভন ভন করবে না। কাজ শেষ হয়ে গেলে তোমাদের মেয়েকে তোমাদের কাছেই পাঠিয়ে দেবো। পুরো ড্রয়িং রুম যেন একটা বোমা ফাটলো। আমজাদ হোসেন ছেলের কথার বিপজ্জনক কোনো মানে খুঁজে নিয়ে দ্বিতীয়বারের মতো এমন বিষম খেলেন যে হাতের কাপের চা উল্টে সোজা নিজের বুড়ো বাবার গায়ে ফেলে দিলেন। গরম চায়ের ছোঁয়া পেয়ে দাদু চিৎকার করে উঠলেন। পুরো ড্রয়িং রুমে এক হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেল। অনু নিজের চিৎকার ভুলে বড়দের এই কাণ্ড দেখে থমকে গেল। এই বড় চাচুটা ইদানিং তার তেরা ছেলের কথা শুনলেই কেন যে বিষম খেতে থাকেন। রুমে ঢুকে সূর্য অনুকে বিছানার এক প্রকার ছুঁড়ে ফেললো। তারপর দ্রুত দরজার কাছে গিয়ে আবারও বাইরে থেকে নয়, এবার ভেতর থেকে তালা মেরে দিল। অনুর চোখে তখন একরাশ বিস্ময় আর ভয়। কি করছেন আপনি? রুমের ভেতর থেকে তালা কেন মারছেন? আর আমাকে আপনার রুমে কেন এনেছেন? দরজা খুলুন, আমি আপনার ঘরে এক সেকেন্ডও থাকতে রাজি নই। সূর্য ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, কেন? আমার ঘরে কি সমস্যা? শুধু আপনার ঘর নয়, আপনি পুরোটাই একটা সমস্যা। এই ঘর থেকে 5 দিন আগে অপমানিত হয়ে আমায় বেরিয়ে যেতে হয়েছিল। আমার সম্মানটা এতটা ঠুনকো নয় যে আবার নির্লজ্জের মতো আপনার ঘরে বসে থাকবো। দরজা খুলুন বলছি। অনু একটু থেমে হঠাৎ মনে পড়ে যাওয়াই বলল, 1 মিনিট, ওই দিন আপনিই কি আমার ঘরের বাইরে থেকে তালা মেরে রেখেছিলেন? সূর্য কোনো জবাব দিল না। সে নির্বিকারভাবে ড্রয়ার খুলে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, দরজা খুলবো, আগে এখানে সই কর, তারপর দরজা খুলে দেবো। অনু প্রকোচকে তাকালো, এটা কি? আমি কেন সই করবো? পড়ে দেখ, তারপর সই কর। সই করলেই তালা খুলে যাবে, তুই বাইরে চলে যাবি, ব্যাস। সূর্যের কথা শুনে অনু প্রকোচকে কাগজের দিকে তাকালো। তাচ্ছিল্যের সুরে বলল, ও বুঝেছি, ডিভোর্স পেপার। কিন্তু আমি তো এটাতে সই করবো না। আমি নিজে ডিভোর্স পেপার আনবো, তারপর সই করবো। আপনি দেবেন আর আমি সই করবো, মোটেও এমন হবে না। সূর্য কিছুক্ষণ বিরক্ত হয়ে অনুর দিকে তাকিয়ে রইলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, মেয়েরা আসলেই 2 লাইন বেশি বোঝে। ডিভোর্স নামক শব্দটাই জন্মে ভুলে যা। আমাকে যত জ্বালিয়েছিস তার চেয়ে 10 গুণ বেশি তোকে জ্বালানোর জন্যই এই ব্যবস্থা। অনু মুখ ভেঙচি কেটে কাগজটা হাতে নিতেই তার চোখ চড়ক গাছ। চিৎকার করে বলল, অসম্ভব, এখানে আমি মোটেই সই করব না। এটা কেমন শর্ত? বাড়ি থেকে 4 ঘন্টার বেশি বাইরে থাকা যাবে না, আর পার্মানেন্টভাবে আপনার রুমে থাকতে হবে। এমনকি দিনে অন্তত 3 বার আপনার সাথে বসে নাস্তা আর খাবার খেতে হবে। অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর, কারোর সাথে কথাও বলা যাবে না। আমি মোটেও এই আজগুবি শর্ত মেনে সই করব না। সূর্য নির্বিকারভাবে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, ওকে, করিস না, এভাবেই এখানে বসে থাক। আপনি দরজা খুলবেন না? না, আমি এখন একটা লম্বা ঘুম দেব, কারণ তোর জন্য এই 2 দিন আমার ঠিকভাবে ঘুম হয়নি। তুই সই করে আমাকে জাগালেই দরজা খুলে দেবো। ওকে, গুড নাইট। অনু দাঁত কিরমির করে বসে রইল। বলে কি বজ্জাত লোকটা? সকালবেলা বলে কিনা গুড নাইট, আসলে ওনার মাথায় সব তার ছিঁড়ে গেছে। সেই কাগজে কখনোই সই করবে না। দরজার কাছে গিয়ে তালাটা নিয়ে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করলো সে, কিন্তু চাবি ছাড়া ওটা খোলার সাধ্য কার? এমনকি মুভির মতো পাথর ক্লিপ দিয়েও চেষ্টা করলো, এমনকি মুভির মতো মাথার ক্লিপ দিয়েও চেষ্টা করলো। তবে শেষমেশ বুঝলো সিনেমার সব টেকনিক বাস্তবে খাটে না। ওদিকে সূর্য তখন ঘুমে কাদা, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অনু কি করবে? চিৎকার করবে? আচ্ছা, বাড়ির এতগুলো মানুষের সামনে দিয়ে তাকে তুলে আনা হলো, অথচ একজনও বাঁচাতে এলো না। অদ্ভুত এক পরিবার। অনুর চোখ দুটো হঠাৎ ঘুমন্ত সূর্যের মুখের উপর আটকে গেল। মনে হচ্ছে একটা
নিষ্পাপ বাচ্চা ঘুমাচ্ছে, যার মনে কোনো রাগ নেই, কোনো ইগো নেই। অজান্তেই অনু ধীর গিয়ে সূর্যের পাশে বসলো। বাতাসের ঝাপটায় সূর্য ভাইয়ের সিল্কের চুলগুলো কিছুটা নড়ছে, ভ্রুজোড়া ঘুমের মাঝে কিছুটা কুঁচকে আছে, যেন স্বপ্নেও কেউ তাকে বিরক্ত করছে। অনু ঢোক গিলল। একটা পুরুষ মানুষের কি এতটা সুন্দর হওয়া খুব প্রয়োজন ছিল? যে মানুষটাকে দেখে এত রাগ হয়, ঘৃণা হয়, পরক্ষণেই তার দিক থেকে চোখ ফেরানো যায় না কেন? এটা কি অনুর দোষ, নাকি সামনের এই খারাপ লোকটার সৌন্দর্যই কাল? অনু হাত বাড়িয়ে সূর্যের কপালে জ্বরটা দেখার জন্য হাত বাড়াতে গিয়েও গুটিয়ে নিল। সব ছোঁয়া তো আর অধিকারের হয় না। কাউকে কাউকে স্পর্শ করা একটা সময় এসে নিষিদ্ধ আকর্ষণ হয়ে দাঁড়ায়, যাকে ছুঁতে নেই। হঠাৎ অনুর মাথায় ছোড় ছোড় বুদ্ধি খেললো। চাবিটা কোথায়? সূর্য কি ওটা প্যান্টের পকেটে রেখেছে নাকি বালিশের নিচে? প্যান্টের পকেটে হাত দেওয়ার কথা ভাবতেই অনুর কান ঝাঝা করে উঠলো। কিন্তু এখান থেকে বের হতে গেলে এই অসম্ভব কাজটাই করতে হবে। প্যান্টের পকেট হাতানো অসম্ভব, তবে এখন এখান থেকে বের হতে গেলে কিছু অসম্ভবকে জয় করতেই হবে। কিন্তু তার আগে বালিশের তলাটা চেক করে নিলে ভালো হয়। যেই ভাবা সেই কাজ। বালিশের উপাসটা দেখতে গিয়ে সে সূর্যের মুখের উপর খানিকটা ঝুঁকে পড়লো। ঠিক সেই মুহূর্তেই ফট করে চোখ মেলে তাকালেন সূর্য। কি করছিস তুই? ঘুম চড়ানো গম্ভীর কণ্ঠটা যেন তীরের মতো অনুর হৃৎপিণ্ডে বিঁধল। কিন্তু নিজের অপরাধ বোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সূর্য এক চিৎকার দিলেন। এই, তুই কি আমার ইজ্জত হরণ করার চেষ্টা করছিস নাকি? অনু থতমত খেয়ে চোখ দুটো বড় বড় করে ফেললো। এই বজ্জাত লোকটা বলে কি? সে নাকি তার ইজ্জত মারছে? বাজে কথা বলবেন না। আপনার ইজ্জত আছে নাকি আবার? কথাটা বলতে বলতে ছিটকে সরে আসতে গিয়ে অনু থপাস করে বিছানা থেকে নিচে পড়ে গেল। কোমরে প্রচন্ড চোট পেয়ে চিৎকার করে উঠল। আহ! সূর্য বিছানা থেকে ঝুঁকে নিচে উকে দিল। তবে অনুর ব্যথার কোনো তোয়াক্কা না করে ভ্রু কুঁচকে বললেন, তুই একটু আগে কি করছিলি সত্যি করে বলতো? অনু যন্ত্রণায় দাঁত কিরমির করছে। একে তো পড়ে গিয়ে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে, তার উপর এই ভণ্ড লোকের ভণ্ডামি। সে ক্ষিপ্ত হয়ে বলল, আপনাকে চুমু খেয়েছি, স্ট্রবেরি মনে করে খেয়ে ফেলতে চেয়েছিলাম। কামড় দেওয়ার আগেই আপনি বলদের মতো লাফিয়ে উঠেছেন। অনুর কথা শুনে সূর্যের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। এই পিচ্ছি মেয়েটা এত সাবলীলভাবে নির্লজ্জের মতো এসব কথা বলে দিল? তোর লজ্জা নেই? এসব কেমন ভাষা? না, নেই। আপনাকে দেখে দেখে আমিও নির্লজ্জ হয়ে গেছি। আমার কোমরে যে ব্যথা পেয়েছি সেটা দেখুন আগে। সূর্য একটা বাঁকা হাসি দিলেন। তোর গাধা ভাই পা ভেঙেছে, তুই তার গাধি বোন হয়ে যদি পা বা কোমর না ভাঙিস তবে কি মানায়? ওটা কোনো ব্যাপার না। উঠে আয়। সই করেছিস? না, করিনি, আর করবো না। ওকে, করিস না, এখানেই এভাবে থাক। আচ্ছা, তুই এত জোরে নিচে পড়লি অথচ কাঁদলি না কেন? একটু কাঁদ প্লিজ, ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কাঁদবি। ওকে, স্টার্ট। অনু অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আর অন্যজন তাকে নিয়ে তামাশা করছে। আমি বাচ্চা নই যে পড়লেই ভেউ ভেউ করে কাঁদবো। সূর্য কিছুক্ষণ অনুর মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো সে একবার অনু সেই মায়াবী মুখটা দেখতে চেয়েছিল। অনু যখন ব্যথা পেত, যখন ব্যথা পেলে ঠোঁট উল্টে সে হাত বাড়িয়ে দিত সূর্যকে সামলানোর জন্য। সে হাত বাড়িয়ে দিত কিন্তু অনুর এই ভিন্ন রূপটা সূর্যের ক্ষতবিক্ষত বুকে আরো ক্ষত করছে। যাই সামনে বসা ছোট বোকা যেদি অনু বুঝতেও পারছে না। সূর্যের চোখে সেই গভীর চাহনি অনুর ভেতরটা তছনছ করে দিচ্ছে। সেই চাহনিতে কি এক নেশা ছিল যে অনুর ভেতরটা তছনছ করে দিচ্ছিল। সূর্য শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত দ্রুত বড় হয়ে যাস না অনু। বলেই সূর্য বিছানা ছেড়ে এক প্যাকেট সিগারেট হাতে নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। অনু হতভম্ব হয়ে সেখানেই বসে রইল। তার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যখন সে বলেছিল, সূর্য ভাই আমার সিগারেট পছন্দ না, আপনি আর খাবেন না। সেদিন সূর্য বলেছিল খাবো না। যেদিন তো থেমে গিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আবার বলেছিল তাকে পুরোপুরি নিজের জীবনে পাবো, সেদিন এসব পুরোপুরি ত্যাগ করব। অনু তখন জিজ্ঞেস করেছিল কাকে? সূর্য উত্তর দিয়েছিলেন, আছে এক স্বপ্নকন্যা, সারাদিন আশেপাশে ঘুরঘুর করে, স্বপ্নের মাঝেও আমাকে পাগল করেছে। আরে অনু ব্যালকনির দিকে তাকিয়ে ভাবলো, সেদিন সূর্য ভাই কার কথা বলেছিল? তখন তো সায়রা আপু এদেশেই আসেনি। তবে কি সেই স্বপ্নকন্যা অন্য কেউ? যে হোক, তাতে তার কি? এই লোকটা তাকে এতটা অবহেলা কি করে করতে পারে? অথচ লোকটা সবসময় শুধু অধিকার খাটায়, অনুকে এক তেল ছাড় দিতে চায় না। আর তাকে এভাবে আটকেই বা রাখছে কেন? আজ কিছু একটা জাদরেল কথা তাকে শোনাতেই হবে।